এই টাকলা হিটম্যান যদি একবার কাউকে মারার অর্ডার নিয়ে নেয় তবে তাকে বাঁচানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই। আর তার খুন করার স্টাইল এতই অস্থির আর নিখুঁত যে কেউ সেটাকে ধরতেই পারে না। ভাইরে ভাই, এটা এমন একটা মুভি যার অ্যাকশন সিন তুমি দেখে শেষ করতে পারবে না। বলছিলাম 2007 সালের মোস্ট পপুলার একটি মুভি যার নাম হিটম্যান। পুরো মুভির শুরু থেকে শেষ পর্যন্ত কঠিন অ্যাকশন আর টানটান উত্তেজনার মধ্যে দিয়ে তোমাকে নিয়ে যাবে। তাই পুরো মুভির আসল মজা পেতে না টেনে ভিডিওটি দেখা শুরু করো। আর যারা আজকেও সাবস্ক্রাইব করোনি প্লিজ এই অস্থির মুভির জন্য একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তাহলে চলো শুরু করি আজকের এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমাদের একটি এজেন্সির মাধ্যমে ছোট ছোট কয়েকজন বাচ্চাকে দেখানো হয়। আর এই বাচ্চাদের প্রত্যেকজনের মাথার পেছনের সাইডে বারকোড দিয়ে ট্যাটু করা হচ্ছে। আসলে এই বাচ্চাগুলোর স্পেসিফিক কোনো পরিচয় নাই, যার কারণে এই বারকোডের মাধ্যমে তাদের নাম্বারিং করে একটি পরিচয় দেওয়া হয়। এতগুলো ছেলের মধ্যে এজেন্সিতে আমরা একটি ছেলেকে পিস্তল হাতে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। আর এই ছেলের বারকোড নাম্বার হচ্ছে এজেন্ট 47। এই বাচ্চাদেরকে এমন ভয়ানক ট্রেনিং দেওয়া হয় যারা বড় হয়ে যে কি ভয়ানক হিটম্যান হয়ে ওঠে তা তোমরা মুভির সামনে দেখতে চলেছ। মূলত এই বাচ্চাগুলো এক একটা হিটম্যান হওয়ার পরে তারা কন্ট্রাক্ট নিয়ে খুন করা শুরু করে। আর তারা যাদেরকে খুন করে তারাও হলো পৃথিবীর ভাগা ভাগা সব মাফিয়া। আর এই হিটম্যানদের খুন করার স্টাইল যে কি পরিমাণ অস্থির আর মারাত্মক লেভেলের ভয়ানক তার একটা নমুনা তোমাদের দেখিয়ে আসি। এখানে আমরা পশ্চিম আফ্রিকার নিগার নামক দেশের একটি অঞ্চল দেখতে পাই। আর এই অঞ্চলের মধ্যে আমরা একটি লোকাল গ্যাংয়ের আস্তানা দেখতে পাই। সেখানে একটি ভয়ানক গ্যাংয়ের লোকজন একজন লোককে ধরে নিয়ে এসে তাদের লিডারের কাছে। এই গ্যাং যে কি পরিমাণ খতরনাক তাদের চেহারা দেখলেই বোঝা যাচ্ছে। তারা ওই লোককে ধরে এনে তাদের বসের রুমে নিয়ে যায় আর একটি হ্যাঙ্গারের সাথে ঝুলিয়ে দেয়। মূলত এই লোকটি ছিল একজন গুপ্তচর যে আমেরিকার একটি এজেন্সির হয়ে কাজ করত। আর এখানে এসে ধরা পড়ার কারণে এই গ্যাং ব্যাংয়ের লোকজন তাকে ধরে নিয়ে এসেছে তার বসের সামনে। হ্যাঙ্গারে ঝুলানোর পরে সেই গ্যাংয়ের লিডার আসে তার সামনে আর তার গায়ে একটি কাপড় জড়িয়ে নেয়। এরপর একজনের হাত থেকে এক বিশাল কাটারি চেয়ে নেয়। এরপর সেই লিডার ওই গুপ্তচরকে জিজ্ঞেস করে, বল তোকে এখানে কারা পাঠিয়েছে। তবে সেই গুপ্তচর কিছু না বলার কারণে তার সেই লিডার এক কোপে তার একটি হাত নামিয়ে দেয়। এরপর যখন সেই লিডার তার গলা নামিয়ে দিতে যাবে এবার সে দেখতে পায় তার গলার মধ্যে সেলাই করা রয়েছে। এবার তাকে জিজ্ঞেস করে যে তোর গলায় এটা কিসের কাটা দাগ। সেই গুপ্তচরটি প্রচন্ড ব্যথায় কোকাতে কোকাতে বলে যে এই গলার মধ্যে দিয়ে তার পেটের মধ্যে বোম ঢুকানো হয়েছে। এই কথা শুনে গ্যাংয়ের লিডার সহ বাকিরা সেখান থেকে দ্রুত দৌড়ে পালাতে থাকে। কিন্তু অন্যদিকে আমরা একজন লোককে হাতে একটি রিমোট নিয়ে অপেক্ষা করতে দেখতে পাই। সেই গ্যাংয়ের লোকজন কিছু বুঝে ওঠার আগেই রিমোটের এক প্রেসে পুরো গ্যাং ব্যাং সহ গোটা আস্তানা উড়ে যায় এক ব্লাস্টে। আর এই মারাত্মক স্টাইলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেই হিটম্যান এজেন্ট 47 যাকে তোমরা মুভির শুরুতে মাথার পেছনে ট্যাটু করতে দেখেছিলে। কি বলেছিলাম না যে এদের হত্যা করার স্টাইল এতই অস্থির যে দেখলে তুমি শিউরে উঠবে। যাই হোক, সে এমন এক মারাত্মক হত্যাকাণ্ড ঘটিয়ে সে আগে রিল্যাক্স করার জন্য গোসল করতে থাকে। আর এখানেই তার ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়তে থাকে। এখানে তোমাদের জানিয়ে রাখি যে এই এজেন্ট 47 এর মতো আরো অনেকজন হিটম্যান এই শহরেই ঘুরে বেড়াচ্ছে যাদেরও হত্যা করার স্টাইল ঠিক তারই মতো। মানে সামনে যে কি দেখতে চলেছ তা আসলে বলে দিলে মজাই চলে যাবে। যাই হোক, গোসল শেষ করা হলে সে একটি হোটেলে আসে। এরপর একটি ফ্রিজের আইস কিউবের মধ্যে তার সেই গানটি লুকিয়ে রাখে। তার দরজার কার্পেটের নিচে কিছু মার্বেল রেখে দেয়। এবার রুমের মধ্যে ঢুকে সে একটি গ্রেনেডের পিন খুলে দরজার দুই পাশের কোপাটের সাথে লাগিয়ে রাখে যেন বাহির থেকে কেউ দরজা খোলার সাথে সাথে সেটি ব্লাস্ট হয়ে যায়। এরপর সে তার ল্যাপটপ তুলে নিয়ে একটি মেয়ের সাথে কথা বলতে থাকে যার নাম ডায়ানা। মূলত এজেন্ট 47 নামের এই হিটম্যান এই ডায়ানা নামক মেয়ের মাধ্যমে প্রত্যেকটি মার্ডার করার অর্ডার পায়। আর প্রত্যেকটি হত্যা করার বিনিময়ে সে মোটা পরিমাণ টাকাও পেয়ে থাকে। তবে কাকে খুন করতে হবে এবং কোন স্টাইলে খুন করতে হবে তার উপর ডিপেন্ড করে তার টাকার পরিমাণ বাড়তে থাকে। যাই হোক, এবার ডানা তাকে জানায় যে তাকে এবার হত্যা করতে হবে স্বয়ং ফ্রান্সের প্রেসিডেন্ট বিলি কফকে। আর এই হত্যাকাণ্ড ঘটানোর জন্য তাকে 3 গুণ বেশি টাকা দেওয়া হবে। এখানে ডায়ানা তাকে এই মিশনের সকল কিছু বুঝিয়ে বলতে থাকে। কিন্তু অন্যদিকে দেখা যায় পশ্চিম আফ্রিকার নিগার নামক সেই দেশে এমন মারাত্মক স্টাইলে হত্যাকাণ্ড করার কারণে সেই এজেন্ট 47 এর লোকেশন ট্র্যাক করে সেখানে পৌঁছে যায় একজন আমেরিকান FBI অফিসার যার নাম মাইক। গেম খেলা কেবল মজাই নয়, পেয়ে যাও বিশাল আয়ের সুযোগ। বেট জিতে দিচ্ছে
দারুণ অফার ও অফুরন্ত সম্ভাবনা। এটি বাংলাদেশ ও ভারতের সবচেয়ে মজার এবং বিশ্বস্ত গেমিং প্ল্যাটফর্ম। রেজিস্ট্রেশন করলেই পাচ্ছ 1111 টাকা বোনাস, বন্ধুদের রেফার করলেই আনলিমিটেড 1000 টাকা বোনাস, জন্মদিনের স্পেশাল গিফট 5000 টাকা পর্যন্ত এবং 5% আনলিমিটেড ডিপোজিট বোনাস। এই আইপিএল এর ধামাকা অফার হচ্ছে 200% আইপিএল পাওয়ার প্লে ওয়েলকাম বোনাস এবং 777% আইপিএল এর পাওয়ার প্লে বোনাস। এখানে খেলে জিতে নিতে পারো আইফোন 16 প্রো ম্যাক্স সহ আকর্ষণীয় সব পুরস্কার। এছাড়াও এখানে রয়েছে বাংলাদেশের সবথেকে নিরাপদ ও দ্রুত লেনদেনের ব্যবস্থা। বাংলাদেশের যে কোনো অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে সহজে ডিপোজিট ও উইথড্র করা যায়। তো আর দেরি কেন, পিন কমেন্ট থেকে বিনামূল্যে বেটজিল অ্যাপে রেজিস্ট্রেশন করে ফেলো এবং উপার্জনের যাত্রা শুরু করো। এটি একটি বিজ্ঞাপন ছিল মাত্র, এখানে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই সকল সাইটে ইনভেস্ট করার আগে জেনে বুঝে বা নিজ দায়িত্বে ইনভেস্ট করার পরামর্শ রইল। কারণ মাইক ভালো করে জানে এই স্টাইলে হত্যাকাণ্ড একমাত্র এজেন্ট 47 ছাড়া কেউই করতে পারবে না। কারণ এখানে আমরা জানতে পারি যে এই এফবিআই অফিসার মাইক গত 20 বছর ধরে এই এজেন্ট 47 কে ধরার চেষ্টা করছে। তবে শুধু এফবিআই অফিসার মাইক নয়, বরং মাইকের থেকেও আরো বাঘা বাঘা অফিসারও তাকে ধরতে না পেরে এই মিশন থেকে সরে গিয়েছে। আর সেই অফিসাররা মনে করত যে এই এজেন্ট 47 কে কোনোদিনই হাতে নাতে ধরা সম্ভব নয়। তবে এখানে মাইক মনে করে যে একদিন না একদিন সে এজেন্ট 47 কে ঠিকই ধরে ফেলবে। তাই সে নিগার নামক সেই দেশের সেনাবাহিনীর একটি ক্যাম্পে যায় আর এজেন্ট 47 কে ধরার জন্য তাদের কাছে হেল্প চায়। তবে সেনাবাহিনীর মেজর জানায়, দেখো ভাই, এটা তোমার দেশের সমস্যা, আমরা গত 30 বছর ধরে যেই গ্যাংকে মারতে পারিনি, তোমার এই একটা হিটম্যান মাত্র এক তুড়িতে পুরো গ্যাংকে উড়িয়ে দিয়ে আমাদের দেশটা সাফ করে দিয়েছে। মানে সেই দেশের সেনাবাহিনী এফবিআই এজেন্ট মাইককে জানিয়ে দেয় যে তারা এই বিষয়ে তাকে কোনোই হেল্প করতে পারবে না। অন্যদিকে আমরা আবারও এজেন্ট 47 কে তার রুমে দেখতে পাই, যেখানে ডায়ানার থেকে সে এই মিশনের সকল কিছু বুঝে নিয়েছিল। সেখানে ডায়ানা জানায় এই প্রেসিডেন্টকে মারতে হবে সকল মানুষের সামনে, কারণ এই হত্যার অর্ডার যে দিয়েছে তার ডিমান্ড এটাই। যাই হোক, মিশন বুঝে নিয়ে এজেন্ট 47 পরের দিন চলে যায় ফ্রান্সের প্রেসিডেন্ট বিলি কপের একটি কনফারেন্স জনসভায়। সেখানে প্রেসিডেন্ট হাজার হাজার মুখরিত সমর্থক সহ কড়া লেভেলের হার্ড প্রোটোকলের মধ্য দিয়ে প্রেসিডেন্ট তার মঞ্চের দিকে এগিয়ে যেতে থাকে। ঠিক ওই সময়ে সেখানে একজন সাংবাদিক আসে তার ইন্টারভিউ নেওয়ার জন্য। যখন সেই সাংবাদিক তাকে প্রশ্ন করতে থাকে, হঠাৎ একটি বুলেট এসে প্রেসিডেন্টের মাথার খুলি একদম উড়িয়ে দেয়। আর এই শট নিয়েছে স্বয়ং এজেন্ট 47। আর এই শটটি নেওয়া হয়েছে সেই প্রেসিডেন্টের লোকেশন থেকে প্রায় 3 কিলোমিটার দূরের একটি বিল্ডিং এর ওপর থেকে। স্নাইপার শট দিয়ে সে দ্রুত ওই জায়গায় একটি ব্লাস্ট করে আর পেছনের দরজা দিয়ে সেই বিল্ডিং থেকে অনায়াসে বেরিয়ে যায়। আর এই ব্লাস্ট করার কারণ হচ্ছে যেন সিকিউরিটিরা ওই বিল্ডিং এ পৌঁছালে বুঝতে পারে যে এখানে কোনো দুর্ঘটনা ঘটার কারণে সেই কিলার আগুনে পুড়ে মারা গেছে। এই হত্যাকাণ্ড ঘটিয়ে এজেন্ট 47 যখন তার বাসায় ফিরে যাচ্ছিল, ঠিক ওই সময় তার ফোনে ডায়ানার কাছ থেকে একটি মেসেজ আসে। সে দ্রুত বাসায় ফিরে ডায়ানার সাথে যোগাযোগ করে জানতে পারে যে কেউ একজন তাকে এই হত্যাকাণ্ড ঘটাতে দেখে ফেলেছে। সেখানে ডায়ানা একজন মেয়ের ছবি পাঠায় আর তাকে জানায়, তুমি যখন ফ্রান্সের প্রেসিডেন্টের ওপরে ফায়ার করেছিলে তখন সেই মেয়েটি তোমাকে বিল্ডিং থেকে বের হতে দেখেছে। তাই তোমার কাজ হবে এখন এই মেয়েটিকে খুঁজে বের করে শেষ করে দেওয়া, নয়তো আমাদের এজেন্সির সকল তথ্য ফাঁস হয়ে যাবে। সেখানে ডায়ানা ওই মেয়ের পুরো নাম ঠিকানা সহ তার একটি অ্যাড্রেস এজেন্ট 47 এর কাছে পাঠায়। আর এখানে আমরা জানতে পারি যে এই মেয়েটির নাম হলো নিকা। সেই ঠিকানায় এজেন্ট 47 চলে আসে আর ঠিক একই জায়গাতে সেই মেয়েটিকে দেখতে পায়। এই মেয়ের আসল কাহিনী তোমরা একটু পরে জানতে পারবে। তবে এখন চলো জেনে নেওয়া যাক যে এজেন্ট 47 সেই মেয়ের সাথে কি করতে চলেছে। নিকাকে দেখে এজেন্ট 47 তার রিভলভার বের করতে করতে সামনে এগিয়ে যেতে থাকে। তবে ঠিক ওই মুহূর্তে হঠাৎ এজেন্ট 47 এর পাশের এক লোকের মাথার খুলি স্নাইপারের শটে উড়ে যায়। আর এই শট নিয়েছিল অন্য আরেকজন হিটম্যান দূরের এক বিল্ডিং থেকে। আসলে এখানে প্ল্যান ছিল এজেন্ট 47 কে দিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টকে হত্যা করার পর এজেন্ট 47 কেই এই দুনিয়া থেকে গায়েব করে দেওয়া হবে, যেন সেই প্রেসিডেন্টকে হত্যা করার কোনো প্রমাণ এফবিআই বা কোনো এজেন্সি খুঁজে না পায়।
যখন এজেন্ট 47 এই কাহিনী বুঝতে পারে তখন সে আর নিকা নামের সেই মেয়েটিকে না মেরে দ্রুত তার হোটেলে ফিরে আসে। তবে হোটেলে ফিরে এসে সে তার জীবনের সবথেকে বড় একটি ধাক্কা খায়। সে তার ল্যাপটপ খুলতেই ডানা তাকে একটি ভিডিও ক্লিপ পাঠায় যেখানে দেখা যাচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট পেলিকভ এখনো বেঁচে রয়েছে আর সে জীবন্ত অবস্থায় সকল সাংবাদিকদের সামনে ভাষণ দিচ্ছে। এটা দেখে এজেন্ট 47 পুরাই টাসকি খেয়ে যায়। সে ভাবতে থাকে যে তার হাতের নিশানা কিভাবে ভুল হতে পারে। আর এসব থেকেও বড় বিষয় হচ্ছে যে সে নিজের স্নাইপার দিয়ে এক হেডশটে ফ্রান্সের প্রেসিডেন্টকে একদম ভর্তা করে দিয়েছিল। তাহলে সে কিভাবে এখনো বেঁচে থাকতে পারে? যাই হোক, এত কিছু ভাবতে ভাবতে হঠাৎ ডায়ানা তাকে ফোন করে বসে। ডায়ানা তাকে জানায় যে গতকাল থেকে FBI এর কিছু লোকজন তার লোকেশন ট্র্যাক করে ফেলেছে আর তারা বর্তমানে তাকে ফলো করতে করতে তার হোটেলের দিকে আসছে। তাই এজেন্ট 47 যেন দ্রুত তার লোকেশন থেকে সরে পড়ে। এদিকে আমরা দেখতে পাই সেই FBI অফিসার মাইক গতকালের সেই স্নাইপার শটের ঘটনার সিসিটিভি ক্যামেরা অ্যানালাইসিস করতে এসে ক্যামেরার মধ্যে এজেন্ট 47 কে সেখানে দেখতে পায়। আর গতকাল থেকেই সে এজেন্ট 47 কে ট্র্যাক করতে করতে এভাবেই সে এজেন্ট 47 এর লোকেশন জানতে পেরে যায়। এদিকে দেখা যায় হোটেলের মধ্যে একে একে কমান্ডো টিম তাদের মারাত্মক সব গিয়ার লোড করে নিয়ে ভরে যেতে থাকে। আর এভাবেই তারা এসে ফাইনালে দাঁড়িয়ে পড়ে এজেন্ট 47 এর দরজার সামনে। তবে তারা দাঁড়ানোর সাথে সাথে কার্পেটের নিচে ফেলে রাখা মার্বেল গুলি ভেঙে যেতে থাকে। আর সেই শব্দ শুনতে পেয়ে এজেন্ট 47 এক দৌড়ে তার জানালা ভেঙে নিচে লাফিয়ে পড়ে। আর এইদিকে সেই কমান্ডোরা যেই রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে সেই গ্রেনেডের পিন খুলে যায় আর সকলেই এক ব্লাস্টে একদম ভর্তা হয়ে যায়। এবার এজেন্ট 47 ফ্রিজের কাছে যায় আর সেই আইস কিউবের মধ্যে লুকানো তার কাস্টমাইজ একটি গান বের করে আনে। তারপর আস্তে আস্তে হোটেল থেকে বেরিয়ে যেতে থাকে। তার সামনে কোনো কমান্ডো বা প্যারা কমান্ডো আছে সেটা দেখার সময় নাই। সে সামনে যাকেই পাচ্ছে তাকেই সামান্য একটা গান দিয়েই উড়িয়ে দিতে থাকে। কিন্তু সে যখন বুঝতে পারে যে সামনে হয়তো আরো কমান্ডো রয়েছে আর তার গানের বুলেটও শেষ হয়ে যাচ্ছে, তাই এবার সে বুদ্ধি করে লিফটের ওপরের অংশে উঠে পড়ে। কিন্তু অন্যদিক থেকে সেই FBI অফিসার মাইক বুঝতে পারে যে এজেন্ট 47 লিফটের ওপরে উঠে গেছে, তাই তার কমান্ডোদের লিফটের মধ্যে পাঠায়। কিন্তু এজেন্ট 47 লিফটের ওপর থেকে একে একে ফায়ার করে লিফটের মধ্যে থাকা সকল কমান্ডোদের শুইয়ে দেয়। এরপর লিফটকে অটোমেটিক ভাবে নিচে পাঠিয়ে দিয়ে সে ওপরের দিকে উঠতে থাকে। তবে সে যেই ফ্লোরে নামে অমনি তার সামনে চলে আসে সেই FBI অফিসার মাইক। তবে সে এখানেও মাইককে ঘোল খাইয়ে সেই বিল্ডিং থেকে এক লাফে পানির মধ্যে পড়ে যায় আর অবশেষে এবারও মাইকের হাত থেকে বেঁচে যায়। আর অন্যদিকে মাইকের একটি অ্যাসিস্ট্যান্ট সেই লিফটের কাছে যেয়ে দেখতে পায় যে তাদের পাঠানো কমান্ডোরা একদম সাথু হয়ে লিফটের মধ্যে মরে পড়ে রয়েছে। যাই হোক, এক মিশনে তারা এতগুলো কমান্ডোকে একসাথে হারিয়ে পুরোই হতাশ হয়ে পড়ে। কিন্তু তারা চলে আসে এজেন্ট 47 এর সেই রুমে যেখান থেকে সে মিশন পরিচালনা করত। সেখানে এসে আগে তারা দ্রুত এজেন্ট 47 এর ল্যাপটপটি খোলার চেষ্টা করে। তবে তারা দেখতে পায় যে এই ল্যাপটপটি সে অনেক আগেই নষ্ট করে ফেলেছে। তবে ল্যাপটপ ছাড়াও তারা একটি বক্স দেখতে পায় আর সেখানে মাইক ওই বক্সের মধ্যে বিভিন্ন ধরনের গিয়ার দেখতে পায়। তবে এমন বড় হোটেলের মধ্যে এমন এক ঘটনা ঘটার পরে সেখানে চলে আসে ইন্টারপোলের আরেক অফিসার যার নাম মার্কভ। সেখানে এসেই ইন্টারপোলের এই অফিসার মার্কভ জানায়, সামান্য একটা হিটম্যানকে ধরতে পারো না, তাহলে তোমরা বড় বড় মিশন কিভাবে সাকসেস হবে? কিন্তু এখানে ইন্টারপোলের অফিসার তো আর জানে না যে এই মাইক নামের অফিসার গত 20 বছর ধরে এই মিশনে রয়েছে। যাই হোক, এই ইন্টারপোলের অফিসার মার্কভকে মাইকের তেমন সুবিধার লোক মনে হয় না, তাই সে এজেন্ট 47 এর লাগেজ থেকে একটি ওয়্যারলেস ছোট মাইক্রোফোন বের করে নেয় আর কথার মধ্যে তাকে ব্যস্ত রাখার সাথে সাথে তার জামার কলারের মধ্যে একটি মাইক্রোফোন বসিয়ে দেয়। অন্যদিকে আমরা এজেন্ট 47 কে দেখতে পাই যে ওই হোটেল থেকে পালিয়ে সরাসরি চলে আসে ওই মেয়ে নিকার বাসায়। সেখানে এসে তাকে গান পয়েন্ট করে হোস্টেস করে নেয় আর তাকে বলতে থাকে, বল আমার পেছনে লাগার জন্য তোকে কে পাঠিয়েছে? কিন্তু এখানে নিকা নামের সেই মেয়েটি তাকে কিছুই বলতে না চাইলে এবার সে তাকে তুলে নিয়ে চলে আসে তার অন্য আস্তানায়। এবার সে নিকাকে একটি চেয়ারের সাথে বেঁধে শেষবারের জন্য জিজ্ঞেস করতে থাকে। সে বলে, তোর কাছে মাত্র 5 মিনিট সময় আছে, বল সেদিন
আমার পেছনে তোকে কোন এজেন্ট পাঠিয়েছিল। তবে এবার নিকা তাকে জানায় যে তাকে কোনো এজেন্টই পাঠায়নি, আর সে এজেন্ট 47 কে আগে কোনোদিনই দেখেনি। এবার এজেন্ট 47 জিজ্ঞেস করে, তাহলে তোর গালে এটা কিসের ট্যাটু? তোকে দেখে মনে হচ্ছে তুই কোনো এজেন্টের হয়ে কাজ করিস। তবে এখানে নিকা নামের সেই মেয়েটি তাকে জানায় যে এই জায়গাটি হলো তার শরীরের মধ্যে সব থেকে স্পেশাল একটা জায়গা। আর এখানেই আমরা এই নিকা নামের মেয়ের আসল পরিচয় জানতে পারি। আসলে এই নিকা নামের মেয়েটি হলো প্রস্টিটিউট বা রাতের পরী, কিন্তু এই নিকা নামের মেয়েটির উঠা বসা হলো একদম টপ ক্লাস লোকদের সাথে, মানে বলতে পারো মন্ত্রী, মিনিস্টার, এমনকি প্রেসিডেন্টের সাথেও। ঠিক এমনই একদিন তাকে ভাড়া করে নিয়ে গিয়েছিল ফ্রান্সের প্রেসিডেন্ট ভ্যালিকভ। তবে এই ভ্যালিকভ নামের মানুষটা সামনে যত সাদাসিধে আর পরিষ্কার, তার ভেতরের অবস্থা ততটাই নোংরা আর কুৎসিত, কারণ সে নিকাকে একদম উলঙ্গ করে তাকে প্রহার করত। মানে ফ্রান্সের এই প্রেসিডেন্ট ভ্যালিকভ ছিল একটি বিকৃত মস্তিষ্কের মানুষ, আর ভ্যালিকভ তাকে পুরো নাঙ্গা করে পুরো শরীরে বেত দিয়ে আঘাত করলেও তার এই মুখের এই জায়গায় সে কোনোদিন আঘাত করেনি, তাই সে এই জায়গার স্মরণেই ট্যাটু করেছে। নিকার মুখে এই কথাগুলো শুনে তার উপরে এজেন্ট 47 এর মায়া হয়, তাই সে তাকে এই যাত্রায় না মেরে ছেড়ে দেয়। অন্যদিকে আমরা এফবিআই অফিসে দেখতে পাই যে তারা এবার উঠে পড়ে লেগে গেছে এজেন্ট 47 কে যেভাবেই হোক ধরতে হবে। এজেন্ট 47 নিকাকে নিয়ে একটি স্টেশনে আসে তাকে সেফ এক্সিট দেওয়ার জন্য। তবে ঠিক ওই স্টেশনেই সেদিন এফবিআই অফিসারের মাইক সহ ইন্টারপোলের অফিসার মার্ক ও তার লোকজন উপস্থিত ছিল এজেন্ট 47 কে ধরার জন্য। কিন্তু তোমরা তো ভালো করে জানো এজেন্ট 47 কোনো কাঁচা খেলোয়াড় না। সে ওই স্টেশনে পা রাখার সাথে সাথে বুঝে যায় যে তাকে ধরার জন্য এখানে ফাঁদ পাতা হয়েছে, তাই সে নিকাকে সেখানেই রেখে কোথায় যেন মিলিয়ে যায়। আর এদিকে দুই অফিসার মিলে বুঝতেও পারেনি যে তাদেরই নাকের ডগার সামনে এজেন্ট 47 গায়েব হয়ে গেল। যখন দুজন অফিসারই বুঝতে পারে যে এজেন্ট 47 তাদেরকে ঘোল খাইয়ে পালিয়ে গেছে, তখন তারা দ্রুত হন্তদন্ত হয়ে খোঁজাখুঁজি করতে শুরু করে। আর এভাবেই খুঁজতে খুঁজতে তারা এসে পড়ে সেই স্টেশনের বাংকারের নিচে। তবে এখানে আগে থেকে লুকিয়ে ছিল সেই স্নাইপার যে এজেন্ট 47 কে মারার জন্য সেদিন স্নাইপার শট নিয়েছিল। এজেন্ট 47 তাকে দেখতে পেয়ে আগে তার হাতে শুট করে তার গান ফেলে দেয়। এরপর তাকে কেলাতে কেলাতে জিজ্ঞেস করে, বল সেদিন তোকে কে পাঠিয়েছিল আমার মাথায় স্নাইপার শট দেওয়ার জন্য? তবে ঠিক ওই সময়ে এজেন্ট 47 ছায়াতে দেখতে পায় যে সেখানে বেশ কিছু অফিসার চলে এসেছে, তাই সে আর কোনো সুযোগ না দিয়েই সেই স্নাইপারকে এক শটে খতম করে দিয়ে সেখান থেকে চলে যায়। কিছু দূর আগানোর পরে হঠাৎ তার চারপাশ থেকে তাকে ঘিরে ধরতে থাকে তার ছোটবেলার কিছু বন্ধুরা, যারা আজকে বড় হয়ে গেছে। তোমাদের কি মনে আছে ভিডিওর শুরুর দিকে বলেছিলাম যে এই শহরে এজেন্ট 47 এর মতো আরো অনেক হিটম্যান রয়েছে, আর এরাই হলো সেই হিটম্যান। এত বছর পর তাদেরকে দেখে এজেন্ট 47 বেশ অবাক হয়। তবে সে আরো অবাক হয় যখন সে বুঝতে পারে যে এই হিটম্যানদেরকে পাঠানো হয়েছে তাকে মারার জন্য। ফলে এবার সে নিজেকে বাঁচানোর জন্য তার কোমর থেকে আস্তে করে দুইটা চাকু বের করে নেয়। এরপর শুরু হয় সেখানে কয়েকজন হিটম্যানের মধ্যে কঠিন লড়াই। কেউ যেন কারো থেকে একটুও কম না। তবে এজেন্ট 47 প্রত্যেককেই একে একে কেটে মেরে ফেলতে থাকে, আর এভাবে সবাইকে মেরে এবার সে এসে বাকি একজনকে ধরে। তার গলায় সে রশি পেঁচিয়ে ধরে আর একদম শ্বাসরোধ করে অবশেষে তাকে মারতে সক্ষম হয়। তবে ঠিক ওই মুহূর্তে সেখানে চলে আসে এফবিআই অফিসার মাইকের একজন অ্যাসিস্ট্যান্ট, যার নাম জেন। সে এসে এজেন্ট 47 এর দিকেই গান তাক করে ধরে তাকে সারেন্ডার করতে বলে, কিন্তু সে তো জানে না যে সে কার দিকে গান তাক করেছে। এজেন্ট 47 এক শটে অ্যাসিস্ট্যান্ট জেনের হাত ফুটো করে দেয়, আর তারপর তারই গান নিয়ে তাকেই হোস্টেস করে নেয়। ঠিক ওই সময়ে সেখানে চলে আসে এফবিআই অফিসার মাইক। সে এসে দেখতে পায় যে তার অ্যাসিস্ট্যান্ট জেন এজেন্ট 47 এর হাতে ইতিমধ্যেই কট খেয়ে গেছে। তাই এফবিআই অফিসার মাইক তার অ্যাসিস্ট্যান্টকে বাঁচাতে নিজেও সারেন্ডার করে আর তার গান নামিয়ে নিতে বাধ্য হয়, কারণ এজেন্ট 47 এর সাথে কোনো রকম চালাকি করা যাবে না, এরা খুবই ভয়ানক। যখন মাইক নিজেকে সারেন্ডার করে গান নামিয়ে নেয়, এবার এজেন্ট 47 সেখান থেকে চলে যাওয়ার আগে মাইকের বুকেও শুট করে দেয়, আর সেখান থেকে নিকাকে নিয়ে সরে যায়। সিন শিফট হলে আমরা দেখতে পাই এফবিআই অফিসার মাইক এখনো বেঁচে রয়েছে। আসলে তার বুকে ব্লাড প্রুফ ভেস্ট থাকার কারণে সে এই যাত্রায় প্রাণে বেঁচে গেল। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে ইন্টারপোলের অফিসার মার্কভ। সে এসে বলতে থাকে, তোমাকে আগেই বলেছিলাম যে তোমাকে
দিয়ে এইসব কাজ হবে না, তাই তুমি এই কেস আমার উপরে ছেড়ে দাও। সামান্য একটা বাচ্চা ছেলেকে সামলাতে পারো না, তোমরা কিভাবে এত বড় বড় গ্যাং কন্ট্রোল করো? তবে এফবিআই অফিসার মাইক তার এই কথার কোনো উত্তর দেয় না। যাই হোক, এদিকে আমরা গাড়ির মধ্যে এজেন্ট 47 ও নিকাকে দেখতে পাই। আজকের এই ঘটনা নিকার সামনে ঘটার কারণে এবার নিকা এজেন্ট 47 কে জিজ্ঞেস করে যে আসলে তুমি কে, তোমার আসল পরিচয় কি? তবে এজেন্ট 47 তার নিজের কোনো পরিচয় না দিয়ে উল্টা তাকে জিজ্ঞেস করে যে তুমি ফ্রান্সের প্রেসিডেন্ট বেলিকপের বাসায় সেদিন কিভাবে গিয়েছিলে। এখানে নিকা জানায় যে তাকে টাকার বিনিময়ে বেলিকপ একটি এজেন্সির মাধ্যমে তাকে নিয়ে গিয়েছিল। তবে নিকা জানতো না যে বেলিকপ একটা বিকৃত মস্তিষ্কের মানুষ। বেলিকপ তাকে যেই কাজ করার জন্য নিয়ে গিয়েছিল সেটা না করে উল্টো তার শরীর কেটে কেটে তার শরীরের মধ্যে লবণ লাগিয়ে দিত, আর এভাবে প্রত্যেক দিন তাকে ধরে নিয়ে যেয়ে তাকে টর্চার করত। এখানে নিকা আরো জানায়, আমি শুনেছি কেউ একজন এই কুলাঙ্গারকে হেডশট দিয়ে মারার চেষ্টা করেছিল। আমি যদি সেই লোকের দেখা পেতাম তবে মন থেকে তাকে ধন্যবাদ দিতাম। মানে নিকা নামের এই মেয়েটি এখনো জানে না যে প্রেসিডেন্টকে যে মারতে গিয়েছিল সেটা আর কেউই নয়, বরং তার সাথে যে রয়েছে এজেন্ট 47 নিজেই। যাই হোক, এই কষ্টের কথা শুনে এজেন্ট 47 তার জীবনের প্রথমবারের মতো কোনো মেয়েকে ভালোবাসতে শুরু করে। আর তোমরা তো ভালো করেই জানো, একটা হিটম্যান যদি টাকার জন্য এমন ভয়ানক ভাবে মানুষ মারতে পারে তাহলে তার ভালোবাসার মানুষের জন্য সে কি করতে পারে। হ্যাঁ, এবার সে এই প্রেসিডেন্ট বেলিকপকে মারার জন্য মরিয়া হয়ে পড়ে, কারণ আগের বার সে গিয়েছিল টাকার জন্য, তবে এবার সে এই প্রেসিডেন্টের পেছনে পড়ে গেছে তার ভালোবাসার মানুষের জন্য। তবে এই প্রেসিডেন্ট বেলিকপ পর্যন্ত পৌঁছাতে তাকে বেশ কয়েকজন গ্যাংস্টারের সামনে মোকাবেলা করতে হবে, তাই সে তার নতুন প্ল্যান বানাতে থাকে। সেই গাড়ির মধ্যে সে নিজের পরিচয় নিকাকে না জানিয়ে একটি ক্লাবে নিয়ে যায় কিছু ভালো সময় কাটানোর জন্য। তোমরা কি ভেবেছো এই হিটম্যান গেছে সেখানে প্রেম করতে? আরে না রে ভাই, সে রয়েছে অন্য মিশনে। সেখানে আমরা দেখতে পাই সে নিকার সাথে বসে গল্প করার অভিনয় করতে থাকে আর কোনো কিছুর একটা অপেক্ষা করতে থাকে। ঠিক ওই সময়ে একজন ওয়েটার তার পাশ দিয়ে ওয়াইনের গ্লাস নিয়ে যাওয়ার সময় সে কোনো কথা ছাড়াই সেটা তুলে নেয়। তবে ওয়েটার জানায়, স্যার এটা আমাদের অন্য গেস্টের জন্য। তাই এজেন্ট 47 সেই গ্লাসটি ওয়েটারকে আবারও ফিরিয়ে দেয়। তবে এই সময়ের মধ্যেই সে ওই ওয়াইনের মধ্যে এক বিশেষ ধরনের বিষ মিশিয়ে দেয়, আর সেই ওয়েটার ওই ওয়াইন নিয়ে যায় একজন গ্যাংস্টারের কাছে। আসলে এই গ্যাংস্টারকে ধরতে পারলেই সে ভ্যালিকা পর্যন্ত পৌঁছাতে পারবে। কিছুক্ষণের মধ্যে সেই ওয়াইন খাওয়ার জন্য সেই গ্যাংস্টারের গলায় ব্যথা শুরু হয়ে যায়, তাই সে নিজেকে ফ্রেশ করার জন্য ওয়াশরুমের দিকে যায়। ঠিক ওই সময়ে এজেন্ট 47 উঠে সেই ওয়াশরুমের দিকে যেতে থাকে। তবে সেই ওয়াশরুমের সামনে ছিল সেই গ্যাংস্টারের ভয়ানক সব বডিগার্ড। ওয়াশরুমে ঢোকার আগে সেই বডিগার্ড গুলো এজেন্ট 47 এর পুরো বডি ভালোভাবে তল্লাশি করে নেয়, তারপর তাকে ভেতরে যাওয়ার পারমিশন দেয়। তারপর সে পাশের একটি ওয়াশরুমের মধ্যে ঢুকে যায় আর কোমোডের ওপরের ফ্ল্যাশের মধ্যে লুকিয়ে রাখা একটি গান বের করে আনে, আর এই গানটি সে আগের দিন এসে এই ওয়াশরুমের মধ্যে লুকিয়ে রেখেছিল। এরপর সে ওই কোমোডের মধ্যে থেকে একটি সিরিঞ্জ বের করে, গান বের করে সে আস্তে করে একটা সাইলেন্সার লাগিয়ে নেয়। এরপর বাইরে বের হয়ে সে ওই সাইলেন্সার লাগানো গান দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকা সেই গ্যাংস্টারের বডিগার্ডের খুলি উড়িয়ে দেয়। তারপর সেই গ্যাংস্টারের ঘাড়ের মধ্যে সেই ইনজেকশন ভরে দেয়, আর এই ইনজেকশনের মধ্যে ছিল কড়া লেভেলের বিষ। ইনজেকশন ঢুকিয়ে দিয়ে সে গ্যাংস্টারকে জিজ্ঞেস করে, বল প্রেসিডেন্ট বেলিকপের কাছে পৌঁছাতে হলে আমাকে কি করতে হবে? সেই লোকটি বিষের জ্বালায় ছটফট করতে করতে অবশেষে জানিয়ে দেয় যে প্রেসিডেন্ট বেলিকপ পর্যন্ত পৌঁছাতে হলে তাকে যেতে হবে প্রেসিডেন্টের ছোট ভাই হেনরি বেলিকপের কাছে, কারণ তার ছোট ভাই ছাড়া প্রেসিডেন্টের কাছে একটা পোকাও ঘেঁষতে পারে না, কারণ প্রেসিডেন্টের চারপাশে 24 ঘন্টা হাই প্রোটোকল সিকিউরিটি থাকে। এই নিউজ শুনে নিয়ে সে বাকি দুই বডিগার্ডের মাথার খুলি উড়িয়ে দেয়, আর তারপর সেখানে থেকে গান ফেলে দিয়ে আবারও নিজের জায়গায় ফিরে আসে আর একদম নর্মাল ভাবে নিকাকে তুলে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু নিকা তো জানে না যে এই লোকটা ইতিমধ্যেই 5 জন মানুষকে মার্ডার করে ফেলেছে। সেই রাতে নিকাকে তার রুমে রেখে সে এক বক্স অস্ত্র নিয়ে চলে আসে প্রেসিডেন্টের ছোট ভাই হেনরি বেলিকপের কাছে। এখানে এসে সে দেখতে পায় প্রেসিডেন্টের এই আদরের ছোট ভাই মজা মাস্তিতে ব্যস্ত রয়েছে। মানে বুঝতেই পারছো, প্রেসিডেন্টের ভাই বলে কথা, তার যেটা ইচ্ছা সেটাই করবে। গেটে ঢোকার আগে সিকিউরিটিরা তাকে বাধা দিলে সে জানায় সে এসেছে হেনরি বেলিকপের সাথে অস্ত্রের ব্যবসা করতে। সিকিউরিটিরা তাকে চেক করে অবশেষে ভেতরে যাওয়ার পারমিশন
ইনফরমেশন দেয়। এজেন্ট 47 ভেতরে যেয়ে হেনরিকে জানায় সে এসেছে তার সাথে অস্ত্রের ব্যবসা করতে। হেনরি তার কাছ থেকে তার অস্ত্রগুলো দেখতে চায়। এটা শুনে এজেন্ট 47 তার ব্যাগ থেকে সেই অস্ত্রগুলো একে একে বের করে এনে টেবিলে সাজাতে থাকে। এজেন্ট 47 এর এই অস্ত্রগুলো দেখে হেনরি বলতে থাকে এগুলো তো সবই চাইনিজ আর খেলনা মাল। তাই হেনরি তাকে জানিয়ে দেয় যে তার এই ছোটখাটো মেশিন দিয়ে কিছু হবে না, তার কাছে যদি মেশিন গান বা অন্য কোনো হেভি গান থাকে তাহলে সেটা দেখাতে পারে, আর যদি সেটা না দেখাতে পারে তবে এজেন্ট 47 যেন এখান থেকে চলে যায়। কিন্তু এই বেচারা হেনরি তো আর জানে না যে এই হিটম্যান এখানে এসেছে তাকে মেরে ফেলতে। হেনরির এই সকল কথা শুনে এজেন্ট 47 জানায় মেশিন চায়না হোক বা খেলনা হোক সেটা বড় কথা নয়, মেশিনটা কার হাতে রয়েছে সেটা বড় কথা। চালাতে জানলে খেলনা মেশিন দিয়েও মানুষ টপকে দেওয়া সম্ভব। এই কথা বলার সাথে সাথে সে তার দুইটা অটোমেটিক সেমি মেশিন গান হাতে তুলে নেয় আর সাথে সাথে ফায়ার করে একে একে হেনরির সকল বডিগার্ড সহ আশেপাশের চালাদের উড়িয়ে দিতে থাকে। ভাই রে ভাই, পুরো মুভির মধ্যে এখানে যেই লেভেলের শুটিং দেখানো হয়েছে তা এক কথায় পুরাই মাস্টারপিস। সে তার সেমি অটোমেটিক মেশিন গান দিয়ে সেখানে তুলে দেয় বুলেটের ঝড়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই সে হেনরির সকল বডিগার্ডকে মেরে ফেলে। এরপর সে যে হেনরিকে ধরে। এজেন্ট 47 এর এমন মারাত্মক কাহিনী দেখে এবার হেনরি তাকে জিজ্ঞেস করতে থাকে ভাইয়া তোমার নাম কি? এই হিটম্যান তার নিজের পরিচয় হিসেবে তাকে তার কোড নেম জানায়। এবার সে নিজের পরিচয় দিয়ে তাকে বলতে থাকে বল তোর ভাই প্রেসিডেন্ট ভেলিকপকে আমি কোথায় পাবো? এজেন্ট 47 এর এমন মারাত্মক রূপ দেখে হেনরি তাকে জানিয়ে দেয় যে তার ভাই অনেক প্রোটোকলের মধ্যে থাকে আর তার ভাই পর্যন্ত পৌঁছাতে হলে তাকে অবশ্যই মার্কভ নামের একজন লোকের হেল্প নিতে হবে। মানে তোমরা কি বুঝতে পারছো? এই মার্কভ নামের লোকটাই হলো সেই ইন্টারপোলের অফিসার। আর এখানেই এজেন্ট 47ও জানতে পারে যে সেই ইন্টারপোলের অফিসার মার্ক অফকে পাঠানো হয়েছিল এজেন্ট 47কে হত্যা করার জন্য। আর এই ইন্টারপোল অফিসার মার্ক অফকে পাঠিয়েছিল স্বয়ং প্রেসিডেন্ট বেলিকভ। এতটুকু জেনে নিয়ে এজেন্ট 47 হেনরির বেলিকভের মাথায় শুট করে তাকেও শেষ বিদায় জানিয়ে দেয়। হেনরিকে শেষ করে দিয়ে এজেন্ট 47 তার গার্লফ্রেন্ড নিকাকে নিয়ে চলে আসে একটি পুরানো রেল স্টেশনে, কারণ সে নিকাকে এই শহর থেকে দূরে কোথাও সরিয়ে দিতে চায়। কারণ এজেন্ট 47 এবার যাচ্ছে স্বয়ং তাদের প্রেসিডেন্টের সাথে যুদ্ধ করতে। তাই সে এই যুদ্ধে হেরে গেলে তারা হয়তো নিকার কাছে পৌঁছে যাবে আর অবশেষে নিকাকে মেরে ফেলতে পারে। স্টেশনে পৌঁছে এজেন্ট 47 তার গার্লফ্রেন্ড নিকাকে একটি টেনে তুলে দেয় আর তাকে ফাইনালি জানিয়ে দেয় যে সে তার প্রেমে পড়ে গেছে। সে তাকে এটাও জানায় তার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা মিশন কমপ্লিট করে সে নিকার কাছে ফিরে আসবে। এই সব কিছু বলতে বলতে সে এক আবেগঘন মুহূর্ত দিয়ে নিকাকে বিদায় জানায়। অন্যদিকে দেখা যায় প্রেসিডেন্ট বেলিকভ তার ছোট ভাই হেনরির মৃতদেহ খুঁজে পেয়েছে আর এই কারণে সেখানে ডেকে আনা হয় ইন্টারপোলের অফিসার মার্কভকে। এখানে প্রেসিডেন্ট ইন্টারপোলের অফিসার মার্কভকে বলে যে তার ছোট ভাইকে মেরেছে তার বডি যেন 24 ঘন্টার মধ্যে এই মর্গে থাকে। কিন্তু তারা তো জানে না যে এই আগামী 24 ঘন্টার মধ্যে তাদের সাথে কি হতে চলেছে। সেখান থেকে যখন ইন্টারপোলের অফিসার মার্কভ ফিরে যাচ্ছিল হঠাৎ তার পেছন থেকে এসে তাকে ধরে এজেন্ট 47। পরের দিন সকাল হতে আমরা দেখতে পাই ইন্টারপোলের সেই অফিসার মার্ক অফের পুরো বডি একটি বাথটবের মধ্যে বাঁধা অবস্থা রয়েছে আর তার হাতে একটি ওয়াকি টকি রয়েছে। এবার এজেন্ট 47 এসে জানায় আমি এখন প্রেসিডেন্ট বেলিকভকে মারতে যাচ্ছি, তোর হাতে মাত্র 30 মিনিট সময় রয়েছে। প্রেসিডেন্টের সামনে তোর টিমের একজন স্নাইপার রয়েছে যাকে আমি টাকা দিয়ে কিনে নিয়েছি। 30 মিনিট পরে এই বোমার কাউন্টডাউন শুরু হবে আর তুই ওয়াকি টকির মাধ্যমে তোর সেই স্নাইপারকে অর্ডার করবি প্রেসিডেন্টের উপরে শুট করার জন্য। আর যদি তুই এই কাজ না করিস তবে 30 মিনিট পরে এখানে অটোমেটিক ব্লাস্ট হয়ে তোর বডি ছিন্ন ভিন্ন হয়ে যাবে। অন্যদিকে আমরা প্রেসিডেন্ট বেলিকভকে দেখতে পাই যে একটি ব্রিফিং এ ভাষণ দিচ্ছিল আর তারই সামনে একজন স্নাইপার তাকে টার্গেট করে অর্ডারের অপেক্ষায় বসে রয়েছে। তবে 30 মিনিট হওয়ার আগেই সেই ইন্টারপোলের অফিসার মার্কভ তার নিজের জানের জন্য ওয়াকি টকিতে নির্দেশ দিয়ে দেয় যে প্রেসিডেন্টের উপরে শুট করতে। অর্ডার পেয়ে সেই স্নাইপার পর 3টা শুট করে প্রেসিডেন্টের দিকে। তবে এই প্রেসিডেন্ট এতই চতুর ছিল যে 3টা স্নাইপার শটের একটাও তার মাথায় লাগে না। আর এই স্নাইপার শটের কারণে সেখানের সিকিউরিটিরা দ্রুত প্রেসিডেন্টকে প্রোটোকল দিয়ে সরিয়ে নিতে থাকে আর সেখানে একটা হুলুস থুলুস জগা খিচুড়ি তৈরি হয়। ঠিক এই পরিস্থিতির সুযোগ নিয়ে সেখানে চলে আসে এজেন্ট 47 আর তার গান দিয়ে একে একে সকল গার্ডদের উড়িয়ে দিতে থাকে। যাই হোক, এদিকে ভেতরে এজেন্ট 47 সকল
সকল গার্ডদের মেরে ফেলে আর এই সুযোগ নিয়ে সে প্রেসিডেন্টকে অন্য রুমের মধ্যে নিয়ে ঢুকে পড়ে। সেখানে প্রেসিডেন্টকে একটি চেয়ারের মধ্যে বেঁধে এবার শেষবারের জন্য জিজ্ঞেস করে, বল নিকা নামের মেয়েটি তোর সাথে কি অপরাধ করেছিল। তবে সেখানে প্রেসিডেন্ট ভ্যালিকভ এজেন্ট 47 কে ভয় দেখাতে থাকে। সে বলতে থাকে, তুই কি ভেবেছিস আমার সিকিউরিটিরা তোকে ছেড়ে দেবে? তারা এসে তোর এমন অবস্থা করবে যে ভবিষ্যতে কেউ তোর মতো হিটম্যান হওয়ার আগে 10 বার ভাববে। এসব কথা শুনতে শুনতেই কোনো রকম কথা ছাড়াই এজেন্ট 47 হঠাৎ প্রেসিডেন্টের মাথা বরাবর এক শুট করে দেয়। আর সে ওই জায়গায় থেকে না পালিয়ে যে আবারও যে চেয়ারে বসে আর কারোর জন্য অপেক্ষা করতে থাকে। ঠিক ওই সময়ে সেখানে এফবিআর অফিসার মাইক তার কমান্ডো টিম নিয়ে ওই রুমে ঢুকে পড়ে আর এজেন্ট 47 কে অবশেষে অ্যারেস্ট করতে সক্ষম হয়। সেখানে মাইক বলতে থাকে, বলেছিলাম না তোকে আমি একদিন না একদিন ঠিকই ধরে ফেলবো। আরে তোমরা কি ভেবেছো এজেন্ট 47 এত সহজেই ধরা দিয়ে দিল? আসল কাহিনী তো একটু পরেই দেখ। মুভির একদম লাস্টের সিনে আমরা নিকাকে দেখতে পাই। তবে অন্য এক বিল্ডিং এর উপরে আমরা আরো একজন হিটম্যানকে দেখতে পাই যে নিকার দিকে স্নাইপার তাক করে রেখেছিল। আর এই হিটম্যানও দেখতে হুবহু একদম এজেন্ট 47 এর মতোই রয়েছিল। আর এই হিটম্যানের সামনে আরো একজন হিটম্যানের মৃতদেহ পড়েছিল। আর এই রহস্যের মধ্য দিয়ে এই মুভি এখানেই শেষ হয়। এখন প্রশ্ন হলো, এই হিটম্যানের পাশে মরে পড়ে থাকা এই হিটম্যান আসলে কে ছিল? আর সেই হিটম্যান কি তারই স্নাইপার দিয়ে নিকাকে শুট করেছিল? আর সব থেকে বড় প্রশ্ন হলো যে নিকার দিকে যে স্নাইপার তাক করে রেখেছে এই হিটম্যানই বা কোন হিটম্যান? তার কাহিনী জানা যাবে এই মুভির দ্বিতীয় পর্বে। এই মুভির পরের পার্ট এতই লেভেলের অস্থির আর মারাত্মক সব স্নাইপার শট দিয়ে ভরপুর যে এটা না দেখলে তোমাদের বড় কিছু লস হয়ে যাবে। যদি তোমরা এই মুভির পরের পার্ট এক্সপ্লেন আমার চ্যানেলে দেখতে চাও তবে কমেন্ট করতে অবশ্যই ভুলো না। সেই সাথে যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন এরকম আরো এক মারাত্মক মুভির এক্সপ্লেনেশন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।